সয়েল টেস্ট নিয়ে ইতিমধ্যেই আমরা অনেক কথা বলেছি, অনেক ভিডিও বানিয়েছি। আরও অনেক কথা বলার আছে, আরও অনেক ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো একটি পূর্ণাঙ্গ সয়েল টেস্ট, অর্থাৎ মাঠ পর্যায়ে একটি 50 ফুট গভীরতার সয়েল টেস্ট করতে কিভাবে করা হয় বা কী পরিমাণ সময় লাগে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন সাব সয়েল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া হবে যে কিভাবে একটি সয়েল টেস্ট মাঠ পর্যায়ে সম্পন্ন করতে হয়। আশা করছি আজকের ভিডিওটি শিক্ষানবিশ প্রকৌশলী এবং সয়েল টেস্ট করতে আগ্রহী এবং আমজনতা পর্যন্ত প্রত্যেকের জন্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং লাইক, কমেন্টস, ফলো, সাবস্ক্রিপশন ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে পাশে থাকুন এবং ভিডিওটি মনোযোগের সহিত সম্পূর্ণ উপভোগ করুন। তো চলুন বিসমিল্লাহ বলে শুরু করা যাক। সয়েল টেস্টে প্রতি 5 ফিট পর পর স্যাম্পল নিতে হয় এবং এসপিটি কালেক্ট করতে হয়। সেই হিসাবে একটি 50 ফুট বোরিংয়ের সময় লাগার কথা 3.5 থেকে 4 ঘন্টা, খুব স্বাভাবিক মাটিতে। মাটি শক্ত বা নরম হলে অন্য কথা সময় কম বা বেশি লাগতে পারে। ডিজাইন ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে বিশেষ কোনো পরামর্শ না থাকলে প্রথম স্যাম্পল এবং এসপিটি হবে 5 ফিট গভীরতায়। সেজন্য সাধারণভাবে পারকুশন ওয়াশ বোরিং পদ্ধতিতে বোরহোলটিকে 4.5 ফুট গভীরতা পর্যন্ত অগ্রসর করানো হয়। অবশ্য পারকুশন বোরিং ছাড়াও অন্যান্য বোরিং পদ্ধতি আধুনিক সয়েল টেস্ট প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, যেমন রোটারি ড্রিলিং ওয়াশ বোরিং পদ্ধতি, আগর বোরিং পদ্ধতি ইত্যাদি। আগর বোরিং পদ্ধতিতে সাধারণত 30 ফুট পর্যন্ত গভীরতায় সয়েল টেস্ট সম্পন্ন করা যায়। 4.5 ফিট গভীরতায় এজন্য যে এসপিটি নেওয়ার সময় যেহেতু 6+6+6 অর্থাৎ মোট 18 ইঞ্চি এসপিটি স্পুনকে হ্যামারের ব্লো দ্বারা পেনিট্রেশন করানো হয় এবং প্রথম 6 ইঞ্চি ব্লোকে কাউন্ট করা হয় স্যাটেল ব্লো হিসাবে এবং পরবর্তী 12 ইঞ্চি অর্থাৎ 6+6 এই 12 ইঞ্চি পেনিট্রেশনের জন্য প্রয়োজনীয় ব্লোকে এন ভ্যালু বলা হয়। সুতরাং প্রথম যে 6 ইঞ্চি স্যাটেল ব্লো ধরা হয় সেই 6 ইঞ্চি এবং 4.5 ফিট বোরিং অগ্রসরকৃত বোরিং এই মিলে 5 ফিট গভীরতা সম্পন্ন হলো এবং তারপর থেকে এসপিটি অর্থাৎ 5 থেকে 6 ফিট পর্যন্ত এসপিটি কাউন্ট করা হয়। সাধারণভাবে এটাই 5 ফিটের এসপিটি বলে গণ্য করা হবে। বোরিং সম্পন্ন হলে বোরিং পাইপকে বোরহোল থেকে বের করে আনা হয় এবং ড্রিলিং রডের মাথায় এসপিটি স্পুন বা স্প্লিট ব্যারেল স্যাম্পলার লাগিয়ে বোরহোলে প্রবেশ করানো হয়। তারপর হ্যামারের সাহায্যে 6+6+6 মোট 18 ইঞ্চি ব্লো দিয়ে পেনিট্রেশন করানো হয় এবং শেষের 6+6 এই 12 ইঞ্চি পেনিট্রেশনের জন্য প্রয়োজনীয় ব্লো সংখ্যার যোগফলই হল এসপিটি বা এন ভ্যালু। এক্ষেত্রে কোনো প্রকার হ্যামারের ব্লো ছাড়াই অর্থাৎ হ্যামারের নিজস্ব ওজনেই এসপিটি স্পুনটি 6+6+6 মোট 18 ইঞ্চি মাটির ভেতরে প্রবেশ করে গেল। সুতরাং প্রতি 6 ইঞ্চির জন্য এখানে ব্লো সংখ্যা গণনা করা হবে 0+0+0 এবং এসপিটি ভ্যালু বা এন ভ্যালু হচ্ছে 0। পরিশেষে এসপিটি স্পুনকে বোরহোল থেকে টেনে বের করা হয় এবং স্প্লিট ব্যারেল স্যাম্পলারকে স্প্লিট করে এ থেকে ডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করা হয় এবং পলিথিন ব্যাগে এয়ারটাইট অবস্থায় সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে ল্যাবরেটরিতে সরবরাহ করা হয়। এবার 10 ফিটের পালা এবং সেজন্য বোরহোলকে 9.5 ফিট গভীরতা পর্যন্ত ওয়াশ বোরিং পদ্ধতিতে অগ্রসর করা হবে। বোরিং সম্পন্ন হলে যথারীতি বোরিং পাইপকে বোরহোল থেকে টেনে বের করা হয় এবং ড্রিলিং রডের মাথায় এসপিটি স্পুন লাগিয়ে এসপিটি স্পুনকে বোরহোলের তলায় প্রবেশ করানো হয়। এক্ষেত্রেও এসপিটি ভ্যালু বা এন ভ্যালু পাওয়া গেল 0। যথারীতি স্পুনকে টেনে তোলা এবং ডিস্টার্বড স্যাম্পল সংগ্রহ করা। এবার 15 ফুটের পালা। বোরিং সম্পন্ন হলে যথারীতি ড্রিলিং রড টেনে তোলা এবং স্প্লিট ব্যারেল স্যাম্পলার বোরহোলে নামানো। মোট ব্লো 1, 2, 1 এবং এন ভ্যালু 2+1 = 3। এন ভ্যালু 0 কীভাবে হয় কিংবা একটি এন ভ্যালু নেওয়ার সময় সর্বোচ্চ কত হ্যামার ব্লো দেওয়া লাগবে এসব বিষয়েও আলাদা আলাদা ভিডিও আছে আমাদের চ্যানেলে। ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
যথারীতি এসপিটি স্পুনকে বোরহোল থেকে টেনে তোলা হচ্ছে এবং 20 ফিট বোরিংয়ের জন্য ড্রিলিং রড বা বোরিং পাইপ নামানো হচ্ছে। বোরিং সম্পন্ন হলে বোরিং পাইপকে বোরহোল থেকে টেনে তোলা হয় এবং এসপিটি সংগ্রহের জন্য এসপিটি পাইপ অর্থাৎ এসপিটি স্পুন সহ ড্রিলিং রড বোরহোলের তলায় নামানো হয়। এই প্রক্রিয়া প্রতি 5 ফিটের জন্য বারবার ধরে চলতে থাকবে এবং এভাবেই প্রতি 5 ফিট পর পর এসপিটি সংগ্রহ এবং এসপিটি স্পুন থেকে ডিস্টার্ব স্যাম্পল সংগ্রহ করা হবে। এক্ষেত্রে ব্লো সংখ্যা হচ্ছে 3, 3, 5 আর এসপিটি বা হ্যান্ডবেলে হচ্ছে শেষের 2-6 ইঞ্চির জন্য প্রয়োজনীয় ব্লো সংখ্যা অর্থাৎ ব্লো সংখ্যার যোগফল অর্থাৎ 3+5 = 8। এসপিটি স্পুন টেনে তোলা এবং 25 ফুট বোরিংয়ের জন্য প্রস্তুতি। বোরিং চলাকালীন সময়ে বোরহোলের সাইড ভেঙে পড়া রোধ করতে ড্রিলিং ফ্লুইডের গাঢ়ত্ব স্পেসিফাইড পর্যায়ে সঠিক রাখার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে বেন্টোনাইট স্লারি ব্যবহার করা হয়। বেন্টোনাইট স্লারি নিয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। 25 ফুটের বোরিং শেষে ড্রিলিং পাইপ টেনে তোলা হচ্ছে এবং যথানিয়মে পাইপ টেনে তোলার পর এসপিটি স্পুন বোরহোলের তলায় নামানো হবে এবং যথারীতি এসপিটি ভ্যালু সংগ্রহ করা হবে এবং সর্বশেষ স্পুন থেকে 25 ফুটের ডিস্টার্ব স্যাম্পল সংগ্রহ করা হবে। অনেক সময় হ্যামারের গাইড রড এবং ড্রিলিং পাইপকে ভার্টিক্যালি অ্যালাইন রাখতে হাত দিয়ে সঠিকভাবে ধরে রাখার প্রয়োজন হতে পারে। এখানে 25 ফুটের জন্য ব্লো সংখ্যা যথাক্রমে 4, 5, 7 এবং এন ভ্যালু হচ্ছে শেষের 2 সংখ্যার যোগফল অর্থাৎ 5+7 = 12। স্পেসিফাইড গাঢ়ত্বের ড্রিলিং ফ্লুইড সঞ্চালনের জন্য উচ্চচাপের স্লারি পাম্প ব্যবহার করা হয়ে থাকে। স্লারি পাম্পের ধরন ও স্পেসিফিকেশনের উপর বিস্তারিত বর্ণনাপূর্বক তৈরিকৃত ভিডিও ইতিপূর্বে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, দেখার আমন্ত্রণ রইল। 30 ফিটের ট্রানজিশন পিরিয়ড দেখছেন, অর্থাৎ 30 ফিটের বোরিং শেষে ড্রিলিং পাইপ টেনে তোলা হয়েছে এবং এসপিটি স্পুন বোরিংয়ের তলায় নামানো হচ্ছে। এবারের ব্লো সংখ্যা যথাক্রমে 4, 6, 9 এবং এন ভ্যালু বা এসপিটি ভ্যালু হচ্ছে 6+9 = 15। 35 ফিটের প্রথম ট্রানজিশন পিরিয়ড অর্থাৎ 30 ফিটের এসপিটি শেষে এসপিটি স্পুন টেনে তোলা হয়েছে এবং 35 ফুট বোরিংয়ের জন্য ড্রিলিং রড নামানো হচ্ছে। এই কাজটি সয়েল টেস্ট কোম্পানির জন্য অত্যন্ত বিরক্তিকর এবং সময় সাপেক্ষ, আর সময় সাপেক্ষ হওয়ার জন্য ব্যয় সাপেক্ষও বটে। সেই জন্য অধিকাংশ কোম্পানি যারা ভুয়া সয়েল টেস্ট রিপোর্ট করে অথবা গ্রাহকের সাথে প্রতারণার আশ্রয় নেয়, তারা এই ট্রানজিশন পিরিয়ডকে অ্যাভয়েড করে সরাসরি বোরিং করে ফেলে এবং এসপিটি না নিয়েই এসপিটি শিটে রেজাল্ট লিখে ফেলে। পরিশেষে যখন ক্লায়েন্ট তার বোরিংয়ের গভীরতা পরিমাপ করতে যায়, গভীরতা ঠিকই পায়, কিন্তু মাঝখানের এসপিটিগুলি হারিয়ে যায়। সেটা ক্লায়েন্ট জানতে পারে না যদি নিয়মিত বা সারাক্ষণ এই সয়েল টেস্টকে পর্যবেক্ষণ বা পাহারায় না রাখে। আমাদের এই ভিডিওর একটি অন্যতম উদ্দেশ্য হলো যাতে যারা সয়েল টেস্ট করেন বা বিল্ডিং করার জন্য সয়েল টেস্ট করতে চান, তারা যেন তাদের সঠিক সয়েল টেস্টটি পেতে পারেন এবং প্রয়োজনে তারা যতক্ষণ সয়েল টেস্ট কাজ চলে ততক্ষণ যেন তারা সয়েল টেস্টকে পাহারায় বা পর্যবেক্ষণে রাখেন, অথবা এমন সব কোম্পানি পয়সা বেশি খরচ হলেও নিয়োগ দেবেন যাতে করে তারা নিজেরাই নিজ দায়িত্বে একটা ভালো সয়েল টেস্ট আপনাকে করে দেবে এবং সঠিক রিপোর্টটাই আপনার সামনে উপস্থাপন করবে। এখানে এবারের ব্লো সংখ্যা অর্থাৎ 35 ফুটের ব্লো সংখ্যা যথাক্রমে 5,
5, 6 এবং এসপিটি ভ্যালু বা এন ভ্যালু হচ্ছে 5+6=11। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যেন প্রত্যেকটা স্যাম্পল অর্থাৎ 5 ফিট পরপর স্যাম্পল এবং এসপিটি সঠিকভাবে সংগ্রহ করা হয়। সময়ের আদ্যিখাতা দেখিয়ে এটাকে এমন যদি কেউ বলে যে মাটি আমার জানা আছে, সব মাটি এরকমই বা এখানকার মাটি আমার মুখস্থ, সেই বক্তব্য বা সেই অভিজ্ঞতাও মূল্যহীন, অবশ্যই মূল্যহীন। এবং সেই কথাকে যদি কোনো কোম্পানি আপনার সয়েল টেস্ট করতে এসে এমন কোনো মন্তব্য করে, তাহলে সেই মন্তব্যকে অবশ্যই ছুঁড়ে ফেলে দেবেন। 40 ফিটের ট্রানজিশন পিরিয়ড চলছে, অর্থাৎ 40 ফিটের এসপিটি নেওয়ার প্রস্তুতি চলছে। ড্রিলিং রড তোলা হচ্ছে এবং এসপিটি পাইপ নামানো হবে। এখানে আরও কিছু বিষয়, সূক্ষ্ম বিষয় সয়েল টেস্টে আছে, সেগুলি অবশ্যই আপনাদের জানা থাকতে হবে। বোরিংয়ের সময় অবশ্যই কাটারের স্পেসিফিকেশন মেনটেন করতে হবে, কাটারের রিং লাগানো থাকতে হবে এবং সেই সাথে কাটারের দৈর্ঘ্য ইত্যাদি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, দেখে নেওয়ার আমন্ত্রণ রইল। এসপিটি নেওয়ার সময় হ্যামারের ব্লো অ্যানভিলে যে শক্তি তৈরি করে, সেই শক্তির যত অংশ এসপিটি স্পুনে ট্রান্সফার হয় সেটাকে বলা হয় ইটিআর বা এনার্জি ট্রান্সফার রেট। এখানে 40 ফিটে ব্লো সংখ্যা পাওয়া গেল যথাক্রমে 7, 11 এবং 13, আর এন ভ্যালু বা এসপিটি ভ্যালু হচ্ছে 11+13=24। কথা শুরু করেছিলাম ইটিআর বা এনার্জি ট্রান্সফার রেট নিয়ে। মনে রাখতে হবে, ইটিআর বা এনার্জি ট্রান্সফার রেট যদি সঠিক না থাকে, তাহলে এসপিটি ভ্যালু সঠিক থাকবে না। আর ইটিআরের অবশ্যই একটি স্পেসিফিকেশন বা স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন আছে, যা ASTM-D দ্বারা নিয়ন্ত্রিত। আর এই ইটিআর কন্ট্রোল করা কীভাবে করা যায়, সেজন্য আসলে পাইপ এবং গাইড রড, হ্যামার ইত্যাদির স্পেসিফিকেশন জানা থাকা দরকার আছে। আসলে পাইপ, হ্যামার এবং গাইড রড ইত্যাদি যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক থাকে, তাহলেই ইটিআর নিয়ন্ত্রিত থাকবে। পাইপ, হ্যামার, গাইড রড ইত্যাদির স্ট্যান্ডার্ড এবং স্পেসিফিকেশনের উপর বিস্তারিত আলোচনাপূর্বক ভিডিও তৈরি করে আমাদের চ্যানেলে সয়েল টেস্টের আপাতমস্তক সিরিজের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বিস্তারিত জানার জন্য ভিডিওগুলি দেখে নেওয়ার আমন্ত্রণ রইল। 45 ফিটের ট্রানজিশন পিরিয়ড চলছে, অর্থাৎ 45 ফিট বোরিং শেষে ড্রিলিং রড টেনে তোলা হচ্ছে এবং এসপিটি স্পুন সহ এসপিটি পাইপ এখন বোরহোলের তলায় প্রবেশ করানো হবে এবং পরবর্তীতে এসপিটি হ্যামারের মাধ্যমে ব্লো কাউন্ট করে এসপিটি সংগ্রহ করা হবে এবং সেই সাথে স্প্লিট স্পুন স্যাম্পলার বা স্প্লিট ব্যারেল স্যাম্পলার থেকে স্প্লিট করে স্যাম্পল কালেক্ট করা হবে। এখানে 45 ফুটের জন্য ব্লো সংখ্যা পাওয়া গেল যথাক্রমে 8, 10 এবং 12, আর এসপিটি বা এন ভ্যালু হলো 10+12=22। 45 ফিটের এসপিটি শেষে পাইপ টেনে তোলা হচ্ছে বা এসপিটি স্প্লিট ব্যারেল স্যাম্পলার বা এসপিটি স্পুন টেনে তোলা হচ্ছে এবং সেই সাথে 50 ফিটের ড্রিলিং প্রস্তুতি নেওয়া হচ্ছে, অর্থাৎ 50 ফিট ড্রিলিং করার জন্য বা বোরিং করার জন্য কাটার সহ ড্রিলিং পাইপ নামানো হবে। সয়েল টেস্টে সঠিক এসপিটি ভ্যালু পাওয়ার মূল শর্ত বা প্রধান শর্ত বা মুখ্য শর্ত হলো দুটি, একটি হলো হ্যামার, আরেকটি হলো স্পুন। মনে রাখতে হবে, এসপিটি টেস্টে স্প্লিট ব্যারেল স্যাম্পলার বা এসপিটি স্পুন এর স্পেসিফিকেশন এবং শেপ যদি সঠিক না থাকে, তাহলে বিচ্যুতি অনুযায়ী এসপিটি ভ্যালু কম বা বেশি হতে পারে, যা অবশ্যই বিল্ডিং বা স্থাপনার ফাউন্ডেশনকে প্রভাবিত করবে। এসপিটি স্পুনের ডিটেলস স্পেসিফিকেশন এবং স্পেসিফিকেশন বিচ্যুত হলে কী ধরনের সমস্যা সয়েল টেস্টে তৈরি হতে পারে, এর উপর বিস্তারিত আলোচনাপূর্বক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেওয়ার আহ্বান রইল।
সয়েল টেস্ট জগতের আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হল হ্যামার, অর্থাৎ হ্যামারের উচ্চতা, ড্রপ উচ্চতা, হ্যামারের ওজন এবং ফ্রি ফল নিশ্চিত করা। এগুলি অবশ্যই সয়েল টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যামারের গুরুত্ব এবং বিভিন্ন ধরনের হ্যামার ও তার ব্যবহার এবং এসব হ্যামারগুলির বা বিভিন্ন হ্যামারের যে সূক্ষ্মতা, সেসব সূক্ষ্মতা নিয়ে বিস্তারিত আলোচনাপূর্বক আমাদের চ্যানেলে সয়েল টেস্টের আপাদমস্তক সিরিজের ভেতরে সবগুলি ভিডিওই আপলোড করা আছে। সুতরাং বিস্তারিত জেনে নেওয়ার জন্য এবং সঠিক সয়েল টেস্ট প্রাপ্তির জন্য অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন, সেই আহ্বান রইল। আমাদের চ্যানেলে সয়েল টেস্টের আপাদমস্তক সিরিজের মধ্য দিয়ে যেসব ভিডিও আমরা আপলোড করেছি তার সবগুলি যদি আপনি মনোযোগের সহিত দেখেন এবং অনুধাবন করেন, তাহলে অবশ্যই আপনি সয়েল টেস্টের ব্যাপক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে অর্থাৎ 50 ফিটের জন্য ব্লো সংখ্যা যথাক্রমে 5, 10 এবং 11 এবং এন ভ্যালু বা এসপিটি ভ্যালু হচ্ছে 10+11 = 21। সামগ্রিক প্রস্তুতি শেষে এই সয়েল টেস্টের জন্য আমরা বোরিং কাজ শুরু করেছিলাম দুপুর 1:50 আর বোরিং শেষ হয়েছে 4:50। অর্থাৎ বোরিং করতে আমাদের সময় লেগেছে 3 ঘন্টা। এছাড়া প্রস্তুতির জন্য যদি আরও আধা ঘন্টা লেগে থাকে, যেমন ট্রাইপড দাঁড় করানো, তারপর হাউস তৈরি করা ইত্যাদি মিলিয়ে যদি আরও 30 মিনিট লেগে থাকে, তাহলে 3.5 ঘন্টা সময় লেগেছে। উপরন্তু এই বোরিংয়ের সয়েল টেস্ট রেজাল্ট অর্থাৎ এসপিটি ভ্যালু খুব বেশি নয়, তার মানে মাটি যথেষ্ট নরম আছে। সেই ক্ষেত্রে সময় কম লেগেছে। যদি মাটি আরও শক্ত থাকতো, অর্থাৎ এসপিটি ভ্যালু যদি আরও বেশি হতো, তাহলে সময় আরও বেশি লাগার সম্ভাবনা ছিল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সকাল 10টায় সয়েল টেস্ট পার্টি মাঠে আসে বিল্ডিংয়ের সয়েল টেস্ট করতে এবং 12টা, 12:30টার মধ্যে 3টি বোরিং করে চলে যায় এবং কি সুন্দর চকচকা রিপোর্ট। আর তার উপর ভিত্তি করে ফাউন্ডেশন ডিজাইন করা হচ্ছে এবং সেই ফাউন্ডেশনের উপর বিল্ডিং দাঁড়িয়ে আছে। আহা, কি চমৎকার! তো আপনার আশেপাশে যে সয়েল টেস্ট করা হচ্ছে, এই কথা কি আমার এই কথার সাথে মিলে গেল যে সকাল 10টা থেকে 12:30টার মধ্যে 3টা বা 4টা বোরিং শেষ করে চমৎকারভাবে মাঠ থেকে যন্ত্রপাতি গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে? না, এটা হলে বুঝে নিতে হবে সয়েল টেস্ট মোটেও সঠিক হয়নি। তাছাড়া সয়েল টেস্টের উপর আরও বিস্তারিত বিবরণ সম্বলিত অনেকগুলি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। সেখান থেকে আপনারা ভিডিওগুলি দেখে নেবেন। যন্ত্রপাতির ক্রাইটেরিয়া, কীভাবে টেস্ট করতে হয়, তারপর কীভাবে স্যাম্পল কালেক্ট করতে হয়, কীভাবে বোরিং করতে হয়, এমনকি একটি পূর্ণাঙ্গ বোরিং এর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর মনে রাখতে হবে, সয়েল টেস্টের উপর একটি বিল্ডিং দাঁড়িয়ে থাকে, অর্থাৎ বিল্ডিংয়ের ভিত্তি যদি হয় ফাউন্ডেশন, তাহলে মনে রাখতে হবে সয়েল টেস্ট হচ্ছে ফাউন্ডেশনের বাপ যদি ঠিক না থাকে, তাহলে সন্তানের কী অবস্থা হবে তা তো বলারই অপেক্ষা রাখে না। সুতরাং সয়েল টেস্টকে সঠিক করতে হবে, এটা মাথায় রাখবেন। আপনার এলাকায় কি সঠিকভাবে সয়েল টেস্ট করা হচ্ছে? আপনার নিজের বিল্ডিংয়ের কি সঠিকভাবে সয়েল টেস্ট করেছেন, নাকি ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা 4 বোরিং করেছেন? কমেন্টসে আমাদেরকে জানান। মনে রাখবেন, বেশিরভাগ সয়েল টেস্ট কোম্পানি সয়েল টেস্ট কাজে যথেষ্ট জুচ্চুরি বা প্রতারণা করে থাকে। যারা সয়েল টেস্ট সম্পর্কে ভালো জানেন এবং সয়েল টেস্টের দুর্বল দিকগুলির জন্য ভীত বা ভয় পান, তারা অনেকে মনে করে যে বাংলাদেশে প্রচলিত যে সয়েল টেস্ট কোম্পানিগুলি আছে তার শতকরা 90 থেকে 95 ভাগই ভুয়া। যাই হোক, এই ভিডিওতে যেভাবে দেখলেন এতক্ষণ পর্যন্ত, সেই অনুযায়ী আপনার সয়েল টেস্ট কনফার্ম করতে হবে। আর সেই অনুযায়ী যদি সয়েল টেস্ট কোম্পানি না পাওয়া যায়, তাহলে সঠিক সয়েল টেস্ট কোম্পানি আপনাকে সংগ্রহ করতে হবে বা জোগাড় করতে হবে এবং তাকে দিয়ে সয়েল টেস্ট করাতে হবে। তাতে পয়সা যদি বেশি লাগে, তাও আপনাকে মেনে নিতে হবে। অন্যথায় বিল্ডিংয়ের নিরাপত্তা বা বিল্ডিংয়ের যে ব্যয়, নির্মাণ ব্যয়, তা সঠিক পর্যায়ে থাকবে না। আর দেখা হচ্ছে পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।